আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বর্ষের মূল্যায়নে যে 8 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে থেকে যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে তড়িৎচুম্বকের দুটি ব্যবহার লেখো। একে আছে ইলেকট্রিক কলিং বেলে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়, আর দুইটা হচ্ছে ইলেকট্রিক ট্রেনে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। এরপর দুই থেকে আছে অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এর উত্তরটি হলো অপ্রচলিত শক্তির উৎস যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে মুখ্য শক্তি উৎপাদক ব্যবস্থা হয়ে উঠবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে। এর উদাহরণ হলো যেমন বায়ুপ্রবাহ শক্তি, সৌরশক্তি, জৈব শক্তি ইত্যাদি। এরপরে তিনি যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। এটা হচ্ছে কচুরিপানার খর্ব হলো একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। চারে আছে এককপত্র ও যৌগিকপত্র এর প্রধান পার্থক্যটি লেখো। এককপত্র ও যৌগিকপত্রের প্রধান পার্থক্যটি হলো এই যে প্রকৃতি যেটা আছে এটা লিখলে হবে অখণ্ডিত বা আংশিক খণ্ডিত একটি মাত্র পত্রফলক দ্বারা গঠিত পাতা। আর এটা হবে পত্রফলকের কিনারা গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছে একাধিক খণ্ডিত অংশ বা পত্র গঠন করে, অর্থাৎ একাধিক পত্রক দ্বারা গঠিত পাতা। এরপরে পাঁচেরটা হচ্ছে চৌম্বক দূরত্ব বলতে কি বোঝায়, এর সঙ্গে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক কী। এর উত্তরটি হলো চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের মেরুদণ্ডের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য বলা হয়। চুম্বকের মেরুদয় প্রান্ত থেকে সামান্য ভিতরে অবস্থান করে বলে চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য অপেক্ষা সামান্য ছোট হয়। উভয় দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো কার্যকরী দৈর্ঘ্য সমান 0.85 গুণিতক জ্যামিতিক দৈর্ঘ্য। এরপরে 6 থেকে যেটা আছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির দুটি প্রভাব লেখো। এটা হবে ইলেকট্রিক আত্মরক্ষার জন্য যে তারা হচ্ছে তড়িৎ শক্তি উৎপন্ন করে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক রে ফিসে তড়িৎ উৎপন্ন। এরপরে 7 আছে শূন্যস্থান পূরণ করো। এটা হবে চীনাবাদাম হবে একটি স্বপরাগী এবং কুমড়ো হলো একটি ইতরপরাগী ফুল। এরপরে 8 রেখে আছে কোন প্রাণীর দেহে জেকবসন অর্গান থাকে। এটা হবে সাপের দেহে এই বিশেষ অঙ্গটির কাজ কী। এর উত্তরটি হলো সাপের মুখের মধ্যে উপরের তালুতে জেকবসন অর্গান থাকে। সাপ মুখের বাইরে জিভ বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। সাপ জিভটা মুখে ঢুকে নিয়ে তালুতে ঠেকায় এবং এই গ্রাহক জেকবসন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয় ও উদ্দীপনার সৃষ্টি করে, ফলে সাপ তার চারপাশে পরিবেশ সম্বন্ধে জানতে পারে। এরপরে 2 থেকে আছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। একে আছে আকর্ষণের চেয়ে বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃত প্রমাণ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা। একটি ঝুলন্ত চুম্বকের কাছে অন্য চুম্বকের বিপরীত মেরু নিয়ে আসায় আকর্ষণ হলো। যদি কোনো একটি লোহার দণ্ড বা স্টিলের দণ্ড আনা হতো তাহলে আকর্ষণ হতো। তাই আকর্ষণ হচ্ছে দেখে দ্বিতীয় বস্তুটিও যে চুম্বক একথা বলা যাবে না, কারণ আকর্ষণ দুটি চুম্বকের বিপরীত মেরুর মধ্যে অথবা চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে ঘটতে পারে, কিন্তু বিকর্ষণ কেবলমাত্র দুটি চুম্বকের সমমেরুর মধ্যে হওয়া সম্ভব। তাই বলা যায় কোনো বস্তুর চুম্বক কিনা তা জানার জন্য বিকর্ষণই নিশ্চিত প্রামাণ্য ঘটনা। এরপরে 2 গেছে দুটি উপায় লেখো যার দ্বারা তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। একটি হচ্ছে তারের পাক সংখ্যা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো হয়। 2 হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। এরপর 3 আছে যদি কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হয় তাহলে রক্তকণিকায় কি হতে পারে বলে তুমি মনে করো। গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে অতিসারক বা হাইপারটনিক দ্রবণ। এই দ্রবণ রক্তে মেশালে রক্তের অভিস্রবণ চাপ অনেক বেড়ে যায়, ফলে লোহিত রক্তকণিকা থেকে জল বেরিয়ে
আসার সম্ভাবনা বাড়ে। আবার রক্তনালিকার মধ্যে বাইরে থেকে প্রচুর জল প্রবেশ করে এবং রক্তনালিকায় রক্তের আয়তন ও রক্তচাপ বৃদ্ধি পায়। তাই কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হলে রোগীর বিপদ ঘটতে পারে। এরপরে 4 এতে যেটা আছে প্রদত্ত চিত্রে প্রতিফলন কোণটি দেখাও। প্রদত্ত চিত্রে প্রতিফলন কোণটি হলো কোণ ডিবিসি। এরপরে বিটির আছে কোণ সিবিওয়াই এর মান কত? কোণ সিবিওয়াই এর মান হলো এটা হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ এটা হচ্ছে 40 ডিগ্রি করলে এটা বেরোবে হয়তো 50 ডিগ্রি। এর কারণ হলো তোমাদের এই যে ডিবিএ কোণটা যা ডিবিসি কোণটা তাই এটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে একটা 90 ডিগ্রি। অতএব হচ্ছে এই 90 ডিগ্রি থেকে এটা হচ্ছে 40 ডিগ্রি যেহেতু মান আমরা পেয়ে গেছি, তাই এই 40 ডিগ্রিটা বিয়োগ করে দিলে এটা হচ্ছে 50 ডিগ্রি হবে। অতএব হচ্ছে কোণ হচ্ছে সিবিওয়াই এর মান হলো 50 ডিগ্রি। এরপর 5 আছে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে কি করে? এর উত্তরটি হলো সমুদ্রে থাকাকালীন মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলি হলো, একে হচ্ছে ঘন মূত্র উৎপাদন করে, 2 এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের ওপরে আঁশ ও শ্লেষ্মা ঝিল্লি দেহে থেকে জলের বহির্গমনকে রোধ করে, 3 মাছের ফুলকায় উপস্থিত বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ Cl- ও Na+ আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয়, ফলে সমুদ্রে জলের তুলনায় এদের দেহতরলের ঘনত্ব কম থাকে। এরপরে 3 যাচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। একে আছে আলোর প্রতিসরণ কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো আলোর প্রতিসরণ আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে 2 মাধ্যমে বিভেদ তল থেকে আলোকরশ্মি গতির অভিমুখের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। পাশে চিত্রে আলোর প্রতিসরণ দেখানো হয়েছে। এখানে এবি রশ্মি আপতিত রশ্মি, বিসি রশ্মিকে প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর অঙ্কিত লম্ব এনমিটার রেখাকে অভিলম্ব বলে। অভিলম্ব ও আপতিত রশ্মি মাঝের কোণ ABN সমান কোণ I কে আপতন কোণ বলে, আর অভিলম্ব ও প্রতিষ্ঠিত রশ্মির মাঝের কোণ CBN মিনিটকে কোণ R কে প্রতিসরণ কোণ বলে। এরপরে 2 আছে আকর্ষণ পূর্বে আবেশ হয়, একটি পরীক্ষার সাহায্যে বোঝাও। এর উত্তরটি হলো আকর্ষণের পূর্বে আবেশের পরীক্ষা। উপকরণ: একটি শক্তিশালী দণ্ড চুম্বক, 2 একটি লোহার দণ্ড, 3 কয়েকটি ছোট কাঁচা লোহার পেরেক এবং 4 একটি চুম্বক শলাকা। পরীক্ষা ও পর্যবেক্ষণ: একে একটি শক্তিশালী দণ্ড চুম্বককে হাতে ধরে এর যে কোনো একটি মেরু ধরি উত্তর মেরু এর নিচে একটি কাঁচা লোহার পেরেক স্পর্শ করানো হলো। পেরেকটি চুম্বকটির এন প্রান্তে আটকে যাবে। 2 এবার প্রথম পেরেকের নিচে আরও একটি কাঁচা লোহার পেরেক স্পর্শ করানো হলো। দেখা যাবে দ্বিতীয় পেরেকটি প্রথম পেরেকের তলায় ঝুলছে। কয়েকটি পেরেক এইভাবে পরপর রেখে শিকল তৈরি করে ঝোলানো হলো। এরপর প্রথম পেরেকটিকে হাত দিয়ে ধরে ওর ওপর থেকে চুম্বক সরিয়ে নিলে দেখা যায় চুম্বক সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পেরেক থেকে বাকি পেরেকগুলি খসে নিচে পড়ে ও শিকল ভেঙে যায়। সিদ্ধান্ত ও ব্যাখ্যা: শক্তিশালী দণ্ডচুম্বকের সংস্পর্শে আসায় পেরেকগুলিতে চৌম্বক আবেশ ঘটে এবং তারা সাময়িক চুম্বকে পরিণত হয়। চুম্বকিত পেরেকগুলির প্রান্তে সৃষ্ট মেরুগুলি প্রকৃতিগতভাবে বিপরীত হয় বলে তারা পরস্পরকে আকর্ষণ করে ও শিকল গঠিত হয়। চুম্বকটি সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকত্ব লোপ পায় এবং পেরেকগুলি আকর্ষণ ক্ষমতা হারিয়ে খসে পড়ে। এ ঘটনা প্রমাণ করে আকর্ষণের পূর্বে আবেশ হয়। এরপরে 3 গেছে 3টি সেল, 2টি বাল্ব, তার সুইচ দিয়ে একটি বদ্ধ বর্তনীর চিত্র অঙ্কন করো। এখানে একটা আছে, এখানটায় তোমাদের 3টি সেল, একটা হচ্ছে বদ্ধ অবস্থায় সুইচ, আর হচ্ছে 2টি বাল্ব দিয়ে একটা বদ্ধ বর্তনীর চিত্র অঙ্কন করতে বলেছে। এভাবে তোমরা একে দেখিয়ে দেবে। আর এখানটা হচ্ছে তোমাদের পাশে হচ্ছে বাল্ব, তারপর হচ্ছে ব্যাটারি, তোমাদের সুইচ, এগুলি হচ্ছে চিত্র একে নামকরণ করে দেবে। এরপরে হচ্ছে 4 আছে রশ্মিচিত্র অঙ্কন করে
প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো। এই চিত্রটা দেখে নাও তোমরা। সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন। একইটা আছে ছবিতে M1 M2 একটি সমতল দর্পণ এবং পি দর্পণের সামনে অবস্থিত একটি বিন্দু উৎস। দুয়ে পি বিন্দু থেকে পিও রশ্মি লম্বভাবে দর্পণে আপতিত হয়ে ও পি পথে অবিলম্বভাবে প্রত্যাবর্তন করে। তিনি পিএম পিএন ইত্যাদি রশ্মিগুলি তির্যকভাবে দর্পণে প্রতিফলক তলে আপতিত হয় এবং প্রতিফলনের নিয়ম অনুযায়ী এম কিউ এন আর ইত্যাদি পথে প্রতিফলিত হয়ে চোখে পৌঁছায়। চারে পিও কিউ এম আর এন ইত্যাদি রশ্মিগুলিকে পিছন দিকে বাড়ালে তারা P1 বিন্দুতে মিলিত হয়। দর্পণের সামনে চোখ রাখলে মনে হয় যে প্রতিফলিত রশ্মি P1 বিন্দু থেকে আসছে। P1 বিন্দুকে বলা হয় P বিন্দুর অসৎ প্রতিবিম্ব। এই দেখে নাও তোমরা আরেকবার ছবিটা ভালো করে। এরপরে পাঁচেরটা আছে একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবককে চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে চিত্রটা আছে যে তোমাদের এখানে জবা ফুলের বিভিন্ন চিত্র অংশ দিয়ে বলেছে, এইভাবে তোমরা একটা চিত্র অঙ্কন করে দেখিয়ে দেবে। এরপরে 6 যেটা আছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়? আমাদের পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন? এর উত্তরটি হলো পরিবেশ বান্ধব শক্তি সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণ মুক্ত। এ কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতে ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলিকে বলে পরিবেশ বান্ধব শক্তি। ভবিষ্যতে পরিবেশ বান্ধব শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তা হলো পৃথিবীতে প্রচলিত শক্তি উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানি পরিমাণ ধীরে ধীরে কমছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলি ব্যবহার বাড়াতে হবে। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 8 দাগে দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।